এরপরে কি আপনাদের ক্লাস আছে আমার ক্লাসের পরে? না ম্যাম, আজকে এটাই শেষ ক্লাস। এটাই শেষ ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু শুরু করি। প্রথম আমার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেহেতু আপনারা অনেকে আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি নিচ্ছি। আর এই সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। বাংলায় যেটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমরা এই যে টেকনোলজির যুগে মোবাইল, কম্পিউটার, মানে টেকনোলজি রিলেটেড যত কিছু আছে আমাদের সারাউন্ডিংস, এই সবকিছুই এখন মেইনলি মানে টার্গেট করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড করার। এটা কেন করা হচ্ছে? কারণ এতদিন আমরা মেশিনকে যেটা ভাবতাম সেটা হচ্ছে যে মেশিন হচ্ছে তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, কম্পিউটারের নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা আমরা এতদিন জানতাম। কিন্তু এখন যেটা চিন্তা করা হচ্ছে, এখন না অনেক আগে থেকে চিন্তা করা হচ্ছিল, এখন সেটার অনেকটা আউটপুট আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে মেশিন ডিসিশন নিতে পারে, মেশিন চিন্তা করতে পারে, মেশিন মানুষের মতো বিহেভ করতে পারে, ঠিক আছে, অনেকটা মানুষের কাজ করতে পারে। এই কাজটা করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণাটা আসা। তো প্রথম যে চ্যাপ্টারটা, ওখানে মোটামুটি আমি অ্যাপ্লিকেশন, তারপরে হিস্টোরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সিস্টেম কি কি আছে সবে মোটামুটি ওখানে দেয়া আছে। আপনারা জাস্ট রেকর্ডটা একটু শুনে নেবেন তাহলেই হবে। তো ওখানে মোটামুটি এটাই বলা হয়েছিল, হিস্টোরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আসছে। আমরা হচ্ছে কম্পিউটারে, আপনারা দাবা খেলেন নিশ্চয়ই কম্পিউটারের সাথে, বা অন্যান্য গেম খেলি এখন আমরা কম্পিউটারের সাথে। তার মানে কম্পিউটারও এখন মানুষের মতো বিহেভ করা শুরু করছে, মানুষের মতো করে কাজ করতেছে। এই যে মানুষের মতো করে কাজ করতেছে, ধরেন আপনারা দুজন, আপনি একজন, কম্পিউটার একজন, মানে কম্পিউটারের সাথে আপনি খেলতেছেন। আমি থার্ড পার্টি হয়ে আমি দেখবো না যে কাদের মধ্যে খেলাটা হচ্ছে, না দেখে আমি শুধুমাত্র খেলার রেজাল্টটা বা খেলার মুভমেন্ট দেখে যেতে বলতে পারি যে কোনটা মেশিন কোনটা হিউম্যান, ঠিক আছে। এখন যদি আমি বলতে না পারি তাহলে কিন্তু মেশিন সেখানে সাকসেস, তাই না? যে মেশিন মেশিন যে কাজটা করতেছে সেটা যদি আমরা আলাদা করতে না পারি, ডিফারেন্সিয়েট করতে না পারি যেটা মানুষ করতেছে নাকি মেশিন করতেছে, তাহলে সেখানে মেশিনের যে সাকসেসটা, এটাকে বলা হয় হচ্ছে টিউরিং টেস্ট। এই টার্মটা ইম্পর্টেন্ট, এই জন্য এটা বলে রাখলাম এখানে। আপনারা রেকর্ডটা শুনলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর অ্যাপ্লিকেশন হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এখন সব জায়গাতেই, মোবাইল থেকে শুরু করে এয়ার কন্ডিশন মেশিন থেকে শুরু করে ওয়াশিং মেশিন, মেডিকেল সায়েন্সে, মিউজিকে, সবখানে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। যেমন হচ্ছে আপনি অটোমেটিক কিছু একটা করবেন যেটা মেশিন ডিসিশন নেবে যে একটা সার্টেন টাইম পর্যন্ত সে একটা সার্টেন টেম্পারেচার পেলে অফ হয়ে যাবে, আবার সার্টেন টেম্পারেচার পেলে সে অন হয়ে যাবে, বা হচ্ছে তার রেগুলেটর সিস্টেমটা অন্যভাবে রান করবে। ওয়াশিং মেশিনে যেটা হয়, ওয়াশিং মেশিনে এখন দেখবেন, এখনকার যেগুলো ওয়াশিং মেশিন আপনারা খেয়াল করে দেখবেন লেখা আছে ফাজি লজিক বেস ওয়াশিং মেশিন, ঠিক আছে। আমি বাসার জন্য কিছুদিন আগে একটা কিনলাম সিঙ্গারের, সেটাতেও সেম, যে ফাজি লজিক বেসড ওয়াশিং মেশিন। সেখানে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, যে আপনার যে মেশিনটা, এই মেশিনটা কিন্তু নিজে থেকে ডিসিশন নিতে পারবে আপনার কতটুকু ডিটারজেন্ট লাগবে, কতটুকু ওয়াটার লাগবে, কতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে মেশিনটাকে রান করবেন, আপনার কত কি পরিমাণ ক্লথ হলে মেশিনটা রান করবে, কি পরিমাণ হলে করবে না। এই যে মনিটরিং, একটা হিউম্যানের মতো মনিটরিং, তাই না, এই কাজটা এখন মেশিন নিজে থেকেই করতেছে। আরো আরো আগে আগেও ছিল, আগেও ওয়াশিং মেশিন সেম সেম কাজ করছে, বাট আগে যেটা ছিল যে মানে এই যে এত ফাংশন ছিল না, এত স্মুথলি রান করতো না। এখন দেখা যাচ্ছে আমাদেরকে মেশিনে হাতে দিতে হয় না, অটো রান হয়, অটোমেটিক সে হচ্ছে অনেক কিছু নিজে থেকেই অবজার্ভ করে, নিজে থেকেই রান করে, নিজে থেকেই অফ হয়ে যায়, তাই না। এই কাজগুলা হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, যেটা আমরা হিউম্যান ইন্টেলিজেন্ট, আমরা বলি যে আমরা মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী কারণ আমাদের হচ্ছে বুদ্ধি আছে। তো এই ইন্টেলিজেন্সটাকে আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতেছি মেশিনকে দেওয়ার জন্য। জাস্ট এটাই আমাদের টার্গেট এই সাবজেক্টটা পড়ার, যে মেশিন কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝবে, ঠিক আছে, আমরা কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ মেশিনকে বোঝাবো, তাই না। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এতদিন যেটা করে আসছি, প্রোগ্রামিং করে আসছি, প্রোগ্রামিং করে প্রোগ্রাম করে মেশিনকে হচ্ছে বিভিন্ন ফাংশন, বিভিন্ন হচ্ছে আউটপুট, বিভিন্ন কাজ, সবকিছু কম্পিউটার রিলেটেড সব কাজ কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে হয়, তাই না। কিন্তু এখন আপনারা দেখবেন
ফেসবুকে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার ছবি হয়তো কোথাও আছে, আপনি ফেসবুকে ঢুকলেন, আপনার নোটিফিকেশন আসলো, ইউ মাইট বি দেয়ার ইন দিস ফটো, ইন দিস গ্রুপ ফটো। সে কিভাবে বুঝলো? সে আপনার ফেসটা কোথাও না কোথাও হয়তো আগে দেখছে, আপনার ফেসটাকে সে রিকগনাইজ করতেছে যে এই ছবিতে আপনি হয়তো আছেন। তার মানে তার কিন্তু একটা বুদ্ধি আছে, সে আপনাকে আগে কোথাও দেখছে, সেটা সে রিমাইন্ড করতে পারতেছে। ঠিক আছে, এই জিনিসটা এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতেছে। তারপরে আমরা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করতেছি, বিভিন্ন ধরনের মোবাইল অ্যাসিস্ট্যান্ট ইউজ করতেছি। আমরা স্পিচ বলতেছি, টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী গুগলে সার্চ করতেছে। এভাবে আমরা কিন্তু এখন মোবাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা দেখতে পাচ্ছি। এই যে এই কাজগুলো কিভাবে হচ্ছে? মেশিন থেকে, মানে মেশিন হিউম্যানের কথাগুলো বুঝবে, কিভাবে বুঝবে? এই কাজগুলো আমরা এখানে দেখবো আস্তে আস্তে। এটা যদি একটু খুব কঠিন না, একটু যদি মনোযোগ দিয়ে আপনারা দেখেন তাহলে খুব বেশি কঠিন মনে হবে না। আস্তে আস্তে হয়তো যেখানে কঠিন মনে হবে সেটা আমরা বারবার একটু বোঝার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে। আর একটু ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আসবে, যেহেতু মেশিনকে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ বোঝাতে হবে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড টার্ম আসবে, গ্রামার আসবে কিছু, মনে হবে যে ইংলিশ গ্রামার করতেছি, যেটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই জিনিসগুলো একটু আসবে, এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, তো শুরুতে, এই চ্যাপ্টারের শুরুতে আমরা যেটা দেখবো, এটা সেকেন্ড চ্যাপ্টার, এটা হচ্ছে যে নলেজ। যেহেতু আমরা ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেছি, তার মানে আমরা নলেজ জিনিসটা কিন্তু আমাদের আসবে। বুদ্ধি আমাদের কোথা থেকে আসে? আমাদের জ্ঞান থেকে, তাই না? এই নলেজ জিনিসটা কি, মেশিনের ক্ষেত্রে এটা কি, এটা আমরা একটু দেখে নেই। যে ডেফিনেশন অফ নলেজ, নলেজ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য বডি অফ ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপলস অ্যাকুমুলেটেড বাই হিউম্যান কাইন্ড। ঠিক আছে, নলেজকে আমরা কি বলতে পারি? এ বডি অফ ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপলস অ্যাকুমুলেটেড বাই হিউম্যান কাইন্ড। ফ্যাক্টস মানে কি? আমরা বলি না যে অনেক সময় যে এটা হচ্ছে ফ্যাক্ট, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, এটা ফ্যাক্ট। এই ফ্যাক্ট অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, এটা হচ্ছে যে কিছু সেন্টেন্স, যেগুলো সত্য হোক মিথ্যা হোক, এগুলো হচ্ছে সেন্টেন্স। এবং কিছু প্রিন্সিপলস, প্রিন্সিপলস মানে হচ্ছে যে আমরা একটা সোসাইটিতে আছি বা আমরা একটা ওয়ার্ল্ডে আছি, আমাদের সবার কিন্তু একটা প্রিন্সিপাল আছে, তাই না? মানুষের 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 একটা কমিউনিটি আছে। পশু পাখিরা যেভাবে থাকে আমরা কিন্তু সেভাবে থাকি না, আমাদের কিছু প্রিন্সিপালস আছে। এই সবকিছু মিলায়ে আমরা যা কাজ করতেছি, আমরা যা কিছু আমাদেরকে ঘিরে, সবকিছুই হচ্ছে নলেজ, দ্য অ্যাক্ট, ফ্যাক্ট অর স্টেট অফ নোয়িং। যেহেতু আমাদের বুদ্ধি আছে, আমরা বুদ্ধিমান প্রাণী, অন্য প্রাণীদের থেকে আলাদা, তো আমাদের যে অ্যাকশন, আমাদের যে ফ্যাক্ট, আমাদের যে স্টেট অফ নলেজ, সবকিছু অন্য প্রাণীদের চেয়ে কিন্তু আলাদা হবে, তাই না? আমাদের অ্যাকশন কিন্তু একটা পশুর মতো হবে না। আমাদের যে ফ্যাক্ট গুলো, আমাদের চারিদিকে যে ফ্যাক্ট গুলো, সেগুলো আলাদা হবে। আমাদের যে স্টেট, আমাদের যে অবস্থাটা, এটাও সবার চেয়ে কিন্তু আলাদা। এই সবকিছু মিলায়ে বলা হচ্ছে এটাকে নলেজ। নলেজ মানে জ্ঞান, ঠিক আছে, বাট এখানে নলেজটাকে একটু ডিসক্রাইব করা হয়েছে বৃহৎ ভাবে। আচ্ছা, এখন হচ্ছে কিছু ডেফিনেশন দেখবো আমরা নলেজের সাথে সাথে। যেহেতু আমরা সেন্টেন্স নিয়ে কথা বলতেছি, আমরা একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন করতে গেলে কিন্তু অনেক ধরনের কথা বলি, সেই কথার আবার অনেক মিনিং থাকে, কোনোটা সত্য হয়, কোনোটা মিথ্যা হয়, আবার কোনোটা সত্য মিথ্যা দুটাই হতে পারে। এই বিষয়গুলো আমরা কিছু ডেফিনেশন দেখবো, এগুলোকে মেশিনের ভাষাতে কি বলে। ঠিক আছে, তো প্রথমটা যেটা নলেজ, আমরা নলেজের ব্যাপারে ছোট্ট করে যেটা বলতে পারি, উই ডিফাইন নলেজ অ্যাজ ট্রু জাস্টিফাইড বিলিফ। বিলিফ মানে হচ্ছে যে আমি, বাংলায় যেটা বিলিফ মানে হচ্ছে বিশ্বাস করা, যে আমি এই জিনিসটা বিশ্বাস করি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা হচ্ছে চিরন্তন সত্য। আমরা ছোটবেলাতে বইয়ে প্রথম এই লাইনটাই পড়ছি, চিরন্তন সত্যের, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে। আস্তে আস্তে আমরা দেখলাম, জাস্টিফাই করে দেখলাম যে না, আসলেই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তার মানে এটা হচ্ছে এক ধরনের নলেজ, যেটা ট্রু জাস্টিফাইড বিলিফ। তার মানে আমাদের বাবা মা হোক, আমাদের গুরুজন হোক, আমাদের সিনিয়র যিনি এই কথাটা বলেছেন, তার কথাটা জাস্টিফাইড করার পরে দেখা গেছে এটা ট্রু। তার মানে এই ধরনের জ্ঞানকে আমরা নলেজ বলবো, বা এই ধরনের সেন্টেন্সকে আমরা নলেজ বলতে পারবো। ঠিক আছে, যদি সেটা মিথ্যা হয়
তাহলে সেটাকে কিন্তু আমরা নলেজ বলতে পারবো না। যদি কেউ আমাদেরকে শেখাতো যে না সূর্য পশ্চিম দিকে ওঠে পূর্ব দিকে অস্ত যায়, আমি পরে দেখলাম বড় হয়ে যে না আসলে তো সূর্য পশ্চিম দিকে উঠতেছে না, পূর্ব দিকে উঠতেছে, তার মানে সে যে কথাটা বলছে এটা মিথ্যা বলছে, সেটা কিন্তু নলেজ হবে না। নলেজ কোনটা হবে? যেটা আমরা জাস্টিফাই করে দেখবো যেটা সত্যি, সেটাই নলেজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বিলিফ। বিলিফটা হচ্ছে যে কোনো সেন্টেন্স, যেমন একজন বলছে যে সূর্য পশ্চিম দিকে ওঠে পূর্ব দিকে অস্ত যায়, এটা কিন্তু এক ধরনের বিলিফ, সে বিলিফ করে এটা। প্রথম দিকে যেমন মানুষ যখন আগে জানতো না, যখন সায়েন্স এত বেশি ছিল না, তখন কিন্তু বলতো যে হচ্ছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তাই না? এটা এটা কে বলছে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, এরকম একজন বলছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারপরে আরেকজন প্রুফ করলেন যে না, সূর্য সেন্টারে পৃথিবী এবং আদার্স যে গ্রহগুলো তারা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এই যে এক একজনের এক একটা বিলিফ, মানুষ কিন্তু মানে বিলিভ করে করে একটা সময় এসে দেখছে পরে আসলে সেটা সত্যি কিনা। ঠিক আছে? এই বিলিফ গুলা কিন্তু সত্য এবং মিথ্যা দুটাই হতে পারে, এটা মাথায় রাখবেন আপনারা। যে কোনো সেন্টেন্স, যে কোনো মিনিংফুল সেন্টেন্স, সেটা বিলিফ হতে পারে, বাট সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আপনি আপনার মতো করে বললেন যে এটা, তো দেন আপনি জাস্টিফাই করে দেখছেন সেটা সত্য নাকি মিথ্যা। তো যে কোনো সেন্টেন্সকে আমরা হচ্ছে মিনিংফুল এবং কোহারেন্ট এক্সপ্রেশন। কোহারেন্ট মানে পাশাপাশি শব্দ বসে যেরকম সেন্টেন্স হয়, আমরা বাক্যের ক্ষেত্রে যেটা বলি যে হচ্ছে পাশাপাশি শব্দ বসে অর্থপূর্ণ বাক্য তৈরি করে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে পাশাপাশি শুধু শব্দ বসালেই বাক্য হবে তা কিন্তু না, অর্থপূর্ণ নাও হতে পারে। এই জিনিসটাকে বলা হচ্ছে আসলে বিলিফ, যে আপনাকে অর্থপূর্ণ একটা বাক্য হতে হবে এবং সেটা সত্য অথবা মিথ্যা হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিসটা কি? এটা হচ্ছে জাস্টিফাইড বিলিফ দ্যাট ইজ নট নোন টু বি ট্রু। এই বিষয়টা হচ্ছে হাইপোথেসিস মানে হচ্ছে অনেকে বলে না যে ও হচ্ছে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলে। হাইপোথেটিক্যাল কথাবার্তা মানে তার কথাটা শুনে মনে হয় যে সত্যি, বাট পরে দেখা যাচ্ছে যে সত্যি না। বাট তার এরকম হতে পারে যে সে এমন ভাবে বলতেছে মনে হয় কথাটা মিথ্যা বলতেছে, আসলেই সত্যি বলতেছে। এই ধরনের বিলিফকে বলা হয় হাইপোথেসিস, যেটা আমরা ধরে নেই যে এটা সত্য, পরে দেখা যাচ্ছে যে না এটা সত্য না, এটা মিথ্যা। অনেক সময় আমরা ম্যাথমেটিক্স যখন করি, কোনো প্রবলেম সলভ করি, তখন দেখা যাচ্ছে যে প্রথমে ধরে নেই যে এটা সত্য, এটা সত্য ধরে আমি পুরো ইকুয়েশনটা সলভ করি, করে দেখি যে না এই ইকুয়েশনকে সে স্যাটিসফাই করতে পারতেছে না, তার মানে এটা সত্য না। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইপোথেসিস, মানে ধরে নেওয়া। ঠিক আছে? যেটা সত্য না আমি ধরে নিলাম, তারপরে সেটাকে আমি প্রুফ করে দেখলাম সেটা সত্য নাকি মিথ্যা। আচ্ছা, সেকেন্ডটা কি বলছে? হাইপোথেসিসলি এ বিলিফ দ্যাট ইজ ব্যাকড আপ বাই সাম এভিডেন্স বাট ইট মে বি স্টিল ফলস। এটা এক ধরনের বিলিফ যেটা হতে পারে যে কিছু এভিডেন্স দিয়ে আমি প্রুফ করলাম, বাট এটা স্টিল ফলস হতে পারে। ঠিক আছে? আমার মনে হচ্ছে যেটা সত্য, বাট সত্য নাও হতে পারে। এই ধরনের সেন্টেন্সকে আমরা হাইপোথেসিস বলি, যেগুলো রেজাল্ট আসলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো না, প্রথমেই বুঝতে পারবো না। বিলিফে যেটা আমরা বলেই দিচ্ছি যে একটা সেন্টেন্স আমি বললাম সেটা হয় ট্রু হবে না হলে ফলস হবে, কিন্তু হাইপোথেসিসটা আমি কিন্তু ফার্স্টে বলতে পারবো না যেটা ট্রু না ফলস। ধরে নিলাম ট্রু, বাট দেখা গেল এটা ফলস তো হতে পারে। এই ধরনের বিষয়কে বলা হচ্ছে হাইপোথেসিস। তার মানে দুটা ডিফারেন্স বোঝা গেল তো। আচ্ছা, এখন আসি আমরা নলেজ এক্সপ্রেশনে। মানে নলেজ বলতে তো আসলে সেন্টেন্স, নলেজ বলতে তো আর কিছু না। আমরা তো নলেজ কিভাবে শেয়ার করি? কথা বলেই শেয়ার করি, কমিউনিকেশনের মাধ্যমে শেয়ার করি, তার মানে সবকিছুই অ্যাকচুয়ালি হচ্ছে সেন্টেন্স। এই যে নলেজ, এখানে কয়েকটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। যেমন একটা পার্সন জু, জু একটা পার্সনের নাম, ইজ টল, সে হচ্ছে লম্বা। এটা এটা কি এক্সপ্রেস করতেছে? এটা এক্সপ্রেস করতেছে একটা অ্যাট্রিবিউট পসেসড বাই আ পার্সন, একটা পার্সনের অ্যাট্রিবিউট প্রকাশ করতেছে এটা। বিল লাভস ইউ, এখানে দুজন পার্সন, এটা কি এক্সপ্রেস করতেছে? একটা কমপ্লেক্স বাইনারি রিলেশনশিপ বিটুইন টু পার্সন, দুটা পার্সনের মধ্যে রিলেশনশিপ বোঝাচ্ছে। তারপরে বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এটা বোঝাচ্ছে একটা ইকোনমিক স্টেট অর নলেজ অ্যাবাউট আ কান্ট্রি। এখানে এই ডেভেলপিং ওয়ার্ডটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? এটা কি ডিসক্রাইব করতেছে? একটা কান্ট্রির ইকোনমিক স্টেট। আমি আবারও বলতেছি, এখানে মাঝে মধ্যে মনে হতে পারে আপনাদের যে আমরা হচ্ছে ইংলিশ ইংলিশ একটু পড়তেছি। এটা এই কারণে যেহেতু আমরা এখন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আমরা গুগল করলে দেখা যাচ্ছে যে ইংলিশটাই বেশি সাপোর্ট করে,
আমরা কোনো হেল্প নিতে গেলে ইংলিশে হেল্প নিতে হয়, এই কারণে ইংলিশটাকে প্রেফার করা হয়। যেহেতু বাংলাতে এখনো হচ্ছে আমাদের ওই ধরনের ওই লেভেলে আমরা যেতে পারিনি, ইংলিশটা দিয়েই শুরু করা হয়েছে। তো মেশিনকে এখন ইংলিশই বোঝাতে হবে, এই জন্য ইংলিশ সেন্টেন্স নিয়ে কথাবার্তা। আচ্ছা, তাহলে নলেজ মোটামুটি বোঝা গেল। আপনারা একটু আমাকে এই জায়গায় এই পর্যন্ত ফিডব্যাক দেন, আপনারা নলেজটা বুঝতে পারলেন কিনা, যে নলেজ কি জিনিস বা জি ডেফিনেশন কোনো কিছু অস্পষ্ট আছে কি এই পর্যন্ত কোনো জায়গায়? না ম্যাডাম, ঠিক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন হচ্ছে নলেজের ক্লাসিফিকেশনে যাই। কি কি ধরনের নলেজ, যদিও অনেক ধরনের নলেজ আছে, তারপরে সেগুলাকে যতটা পারা যায় একটু ক্লাসিফাই করার চেষ্টা করা হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। ডিক্লারেটিভ মানে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স পড়ছি, তাই না, যেখানে হচ্ছে একটা সেন্টেন্স কি থাকবে, ডিসক্রাইব করা থাকবে, ডিক্লেয়ার করা থাকবে। যেমন আমরা নর্মালি অনেক সেন্টেন্স বলি, এখানে একটা দেয়া আছে আই এম আ বয়, আই এম আ গার্ল, হি ইজ আ বয়, হি ইজ আ গার্ল, মানে এভরিথিং, সব সেন্টেন্সই, মোটামুটি সব সেন্টেন্সই হচ্ছে আমরা যেগুলো এক্সপ্রেস করি স্টেটমেন্ট দিয়ে, বা এই আমাদের ওয়ার্ল্ডের যত ফ্যাক্টস আছে, যত কিছু আছে, সবকিছুই হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। প্যাসিভ নলেজ এক্সপ্রেসড অ্যাজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্টস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে আমাদের সেন্টেন্সের অভাব নাই, সবকিছুই মোটামুটি ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা আপনি ডিক্লেয়ার করবেন। যেগুলো আপনার ম্যাথমেটিক্যাল সেগুলোকে আপনি বলবেন যেটা প্রসিডিউরাল, ঠিক আছে। যেমন এই যে পরেরটাই প্রসিডিউরাল। প্রসিডিউরালটা কি? কম্পাইলড নলেজ রিলেটেড টু দ্য পারফরমেন্স অফ সাম টাস্ক, মানে আপনাকে কিছু কাজ দেওয়া হলো, সেখান থেকে আপনি নলেজটা গ্যাদার করলেন। আপনাকে একটা ইকুয়েশন দেওয়া হলো, সেই ইকুয়েশন থেকে আপনি হচ্ছে সলভ করে একটা সলিউশন বের করলেন, তার মানে সেটা হবে প্রসিডিউরাল, সেটা কম্পাইলড নলেজ, তাই না। আপনি কম্পাইল করে তারপরে সেটার অ্যান্সার বের করছেন। আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছে, সেটার উপরে আপনার যে পারফরমেন্সটা, সেটাই হচ্ছে ফাইনাল আউটপুট প্রসিডিউরাল নলেজের। তার মানে প্রসিডিউরাল নলেজটা কি, যেটাকে নিয়ে আপনাকে একটু সলিউশন করতে হবে, নলেজটাকে একটু কম্পাইল করতে হবে, আপনি ডিরেক্ট কোনো নলেজ পাবেন না। যেমন ফ্যাক্টস সম্পর্কে যা আছে সবই হচ্ছে নলেজ, ডিক্লারেটিভ নলেজ। আর যেগুলো হচ্ছে ইকুয়েশনাল, যেগুলো ম্যাথমেটিক্যাল, যেগুলো হচ্ছে আমাদেরকে সলিউশন করতে হবে, সেই ধরনের। যেমন আবার হচ্ছে সলিউশন করতে হবে মানে কি, আমি ধরেন যে আপনাকে একটা ধাঁধা দিলাম, ধাঁধা তো সবাই মোটামুটি জানেন, তো ধাঁধা দিলাম, তো ধাঁধাটাও কিন্তু এক ধরনের ইকুয়েশন বা সলিউশন, তাই না, সেটা কিন্তু হয়ে যাবে প্রসিডিউরাল নলেজে। আপনাকে মাল্টিপল ডিক্লারেটিভ সেন্টেন্স দিলাম, বাট সেটা কিন্তু একটা ধাঁধা, তাহলে ধাঁধা যখন আপনি আনসারটা বের করবেন, সেটা কিন্তু আর ডিক্লারেটিভ থাকবে না, সেটা হয়ে যাবে প্রসিডিউরাল নলেজ, কারণ আপনি নলেজটাকে কম্পাইল করছেন, তাই না। আপনার যে এক্সিস্টিং যে নলেজ আছে সেগুলোকে আপনি কম্পাইল করছেন। আচ্ছা, এখন হচ্ছে হিউরিস্টিক্স। হিউরিস্টিক্সটা কি? হিউরিস্টিক্স হচ্ছে স্পেশাল কাইন্ড অফ নলেজ, যেটা কি করে, হিউম্যান কি করে, কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য ইউজ করে। বিষয়টা মানে একটু সহজভাবে বলি আমি, হিউরিস্টিক্সটা কিছুই না, যেমন হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যে কিছু কিছু বিষয়ে স্পেশালিস্ট, একটা পার্সন কিন্তু সব বিষয়ে ভালো হয় না। কেউ হয়তো ভালো গান করতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো হচ্ছে, যে রান্না করতে পারে সে কিন্তু রান্নার কোনো প্রবলেম হলে সে বলে দিতে পারবে, একটা রান্না খেলেই সে বলে দিতে পারবে কোনটা বেশি হয়েছে কোনটা কম হয়েছে। আবার যে হচ্ছে মোবাইলে ভালো একটা জ্ঞান আছে, সে কিন্তু মোবাইলের কোনো একটা প্রবলেম হলেই বলে দিতে পারবে যে এই প্রবলেমটা হয়েছে। কম্পিউটার সেম, এই ধরনের নলেজটাকে বলা হচ্ছে হিউরিস্টিক নলেজ। আপনার কোনো একটা কিছুতে স্পেশাল নলেজ আছে, সেটাই হচ্ছে হিউরিস্টিক। সেই সম্পর্কে আপনাকে জাস্ট একটা মানে প্রবলেম বলা হলো, আপনি সাথে সাথেই বলে দিলেন যে এখানে এই প্রবলেম। এখানে এক্সাম্পল হিসেবে সেটাই বলা হয়েছে, হিউরিস্টিক্স আর ইউজুয়ালি অ্যাকোয়ার্ড উইথ মাচ এক্সপেরিয়েন্স। অনেক এক্সপেরিয়েন্সের পরে কিন্তু আমাদের একটা মানে জ্ঞান হয়ে যায় যে এখানে এই প্রবলেম থাকতে পারে। যেমন একটা টিভি মেকানিক, সে টিভিতে কোনো প্রবলেম হলে বলে দিতে পারবে যে অমুক জায়গাতে টিভির প্রবলেম হয়েছে। এইটাকে বলা হচ্ছে হিউরিস্টিক্স নলেজ। এরপরে আসতেছে অ্যাপিস্টেমোলজি। অ্যাপিস্টেমোলজিটা হচ্ছে স্টাডি অফ দ্য নেচার অফ নলেজ, মানে কোন ধরনের নেচার, আপনার নলেজের নেচারটা কোন ধরনের, হিউরিস্টিক্স নাকি হচ্ছে প্রসিডিউরাল নাকি ডিক্লারেটিভ, এইটা নিয়ে স্টাডি করাটাকে বলা হচ্ছে অ্যাপিস্টেমোলজি। এটা বিশেষ ধরনের এক ধরনের নলেজ, যেটা কি করবে, শুধুমাত্র অন্যান্য যে নলেজ গুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করবে। আচ্ছা,
তারপরে মেটা নলেজটা কি? মেটা নলেজ হচ্ছে নলেজ অ্যাবাউট হোয়াট উই নো। আমরা দেখা যাচ্ছে যে অনেকেই একটা জিনিস জানি, আরো জানার চেষ্টা করি, ওই জিনিসটা সম্পর্কে আরো জানার চেষ্টা করি, বা একভাবে জানলাম আরেকভাবে দেখার চেষ্টা করি, এটাকে বলা হয় হচ্ছে মেটা নলেজ। যেমন একজনকে আমি একটা প্রবলেম দিলাম যে হচ্ছে এই ম্যাথটা আপনি সলিউশন করেন একটা মেথড দিয়ে, সো ওই মেথড দিয়ে সলিউশন করে বলতেছে এই মেথড দিয়ে ট্রাই করে দেখি যে কি হয়, আরেকটা মেথড দিয়ে ট্রাই করলো, তখন দেখা গেল যে ওই মেথডেও একটা ভালো রেজাল্ট আসলো বা খারাপ রেজাল্ট আসলো। যেটাই হোক না কেন, আমাদের এক্সিস্টিং যে নলেজ সেটা নিয়ে আরো কাজ করা, এটাকেই বলা হয় হচ্ছে মেটা নলেজ। মানে নলেজ অ্যাবাউট হোয়াট উই নো, আমরা যা জানি সেটা নিয়ে আবার জানা, মানে যেটা অলরেডি আমাদের কাজ করা আছে সেটা নিয়ে আবার কাজ করা, এটাকেই বলা হয় হচ্ছে মেটা নলেজ। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে নলেজের ক্লাসিফিকেশন। আমরা হচ্ছে কয়টা দেখলাম? ডিক্লারেটিভ, প্রসিডিউরাল, হিউরিস্টিক, এপিস্টেমোলজি আর মেটা নলেজ, 5টা আমরা দেখলাম। ঠিক আছে, আচ্ছা এখন আছে নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক। এগুলো আমরা একটা একটা করে দেখব, সবগুলো না পারলেও যতটুকু পারা যায় আমরা দেখব। প্রথমটা যেটা, সেটাই মেইনলি হচ্ছে আমাদের টার্গেট থাকবে পুরোটা দেখার, আর সবগুলো আমরা দেখার চেষ্টা করব। ফাজি লজিকটা আমরা দেখব, এটার উপর একটা চ্যাপ্টার আসবে, আর এগুলো দেখবো, সবই দেখবো, কিন্তু প্রথমটা আমরা একটু ডিসক্রাইব মানে ব্রডলি দেখবো আর কি। তাহলে এগুলো হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক। ঠিক আছে, টেকনিক গুলো কি কি? প্রথমটা হচ্ছে আপনি ফেসবুকে হচ্ছে দেখবেন গ্রুপ ছবিতে একটু ক্লিক করলে দেখবেন আপনার নামটা কিন্তু দেখায়। ফেসবুক কিভাবে জানলো যে আপনি এটা? সে তো অবশ্যই আপনাকে মনিটর করতেছে, আপনাকে চিনতে পারতেছে। এটাই। আচ্ছা, তাহলে আবুল কালাম আমাদের জয়েন করে ফেলছে, ওনাকে আমি পারমিশনটা দিয়ে দিলাম। আচ্ছা, আর আর কেউ কি কিছু শেয়ার করতে চান? শেয়ার করতে চাইলে করতে পারেন। ক্যামেরা বাদে অন্য কিছুতে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এরকম কিছু দেখছেন কোথাও? তবে হ্যাঁ, মানে অটোমেটিক অনেক সময় যে ম্যাম অনেক সময় ফেসবুক ওই যে ডিসকানেক্টিভ হয়ে যায়, তখন ওই যে ভেরিফাই করার জন্য ম্যাম ইয়ে করে ভেরিফিকেশন। হ্যাঁ, ভেরিফিকেশনটা অনেক সময় হচ্ছে ডেটাবেজের মাধ্যমে করা হয়। ডিসিশন নেওয়া এটা সবসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। আমি এটাই এখনই বলতে চাচ্ছিলাম। যেমন হচ্ছে কোন একটা মেশিন অটোমেটেড, হ্যাঁ যেমন এখন যেটা অটোমেটেড হচ্ছে ডোর, আপনি সামনে গেলেই দেখবেন যে ডোর ওপেন হয়ে যায়। এরকম কোন জায়গাতে গেছেন কিনা? আপনি দাঁড়ালেন, গিয়ে গ্লাসের কাছে দাঁড়ালেন, গ্লাসের দরজাটা ওপেন হয়ে গেল। অটোমেটেড হলেই যে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে তা কিন্তু না। ওখানে কিন্তু একটা সেন্সর, জাস্ট একটা সেন্সর লাগানো আছে, যে ওখানে যদি কোনো সে মুভমেন্ট পায়, হ্যাঁ সেন্সর দিয়ে করা, মানে বিষয়টা হচ্ছে যে গ্রামীণ ফোন পাওয়ার গুলো থাকে ম্যাডাম, এগুলোতে গেলে ম্যাডাম এগুলো তো ডোর লক করা থাকে, আপনার চাবি দিলে ওগুলো খুলতে পারবেন না যতক্ষণ না হচ্ছে ওই পার্টিকুলার পার্সনটা আসবে, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবে আপনি। কারণ কি ওগুলোতে মানে সাইড থেকে তো অনেক কিছু চুরি হয়, এই জন্য এখন ডোর লক লাগানো আছে সব। ডোর লক, এই ওখানে দেখা যাচ্ছে যে কোনোটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, কোনোটা না। যেমন কোনোটা হচ্ছে শুধুমাত্র সেন্সর বসানো আছে, যে কেউ আসলে কোনো পার্সন আসলেই দরজা খুলে যাবে। আবার ওখানে যদি আপনি আর্টিফিশিয়াল বেসড করতে চান, তাহলে কি করবেন? যে একটা পার্টিকুলার পার্সন আসলেই দরজাটা খুলবে, তাহলে সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হয়ে যাবে লকটা, তাই না? যে আমি না আসা পর্যন্ত, আমার ফেস না দেখা পর্যন্ত এই দরজা খুলবে না। করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন সিকিউরিটি গার্ড, মানে হিউম্যানের জায়গাতে মেশিন যে কাজটা করতেছে। একটা সিকিউরিটি গার্ড থাকলে কি হতো? সে হচ্ছে ওই অফিসের মালিককে দেখলেই হয়তো দরজাটা খুলে দিত, যাকে তাকে দরজা খুলে দিত না। ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফিঙ্গারপ্রিন্টটা এআই এ পড়ে না, ফিঙ্গারপ্রিন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা বায়োমেট্রিক্স এ পড়ে। যে আপনার ডাটাবেজে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেয়া আছে, ওটার সাথে ম্যাচ করলো, আর হচ্ছে দরজাটা ওপেন হলো বা লকটা খুলে গেল। এটা এআই তে পড়ে না। এআই তে কোনটা পড়বে? যেমন ধরেন যে আপনি একটা পার্সন, আপনি প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিলেন, দরজা খুলে গেল, বাট আপনার হচ্ছে আদার্স কিছু থাকবে, চোখের রেটিনা বা হচ্ছে ফেস বা ভয়েস, কিছু একটা, যেটা নিয়ে সে ডিসিশন নেবে যে এই ফিঙ্গারপ্রিন্টটা এই পার্সনের। ঠিক আছে, এই এই সব কিছু মিলায় যদি সে একটা ডিসিশন নিতে পারে, তখন সেটাকে বলা যায় যে হচ্ছে এআই বেস। শুধুমাত্র ডেটাবেস ম্যাচ করালো আর হচ্ছে কাজ হলো, এটা কিন্তু এআই না। ডিসিশন নেয়া,
ঠিক আছে, ডিসিশন নেওয়াটা হচ্ছে এআই এর কাজ। এখানে একটু ডিফারেন্স আছে। যেমন ম্যাম Automated messaging- মোবাইলে ফেস লক দিলেও ম্যাম দিতে হয়। ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। কি বলতে চাইলেন বুঝিনি, আরেকবার বলেন। ফেস লক ম্যাডাম, এটা তো তাহলে বায়োমেট্রিক পদ্ধতির মধ্যেই পড়ে যাচ্ছে ম্যাডাম। ফেস লক বায়োমেট্রিক হবে, ফেস লকটা বায়োমেট্রিক, বাট আপনার ফেসকে রিকগনাইজ করা, যেমন হচ্ছে এখন ডিটেকটিভরা যেটা করে বা পুলিশ যেটা করে, আপনার ফেসে যদি আপনি হচ্ছে চুলটাকে কার্লি করে দেন তাহলে কিরকম দেখতে হবে, আপনার হচ্ছে আইসটাকে ব্লুইশ করে দেন, যে আইস কালার সেটা না দিয়ে অন্য অন্য কালার দিয়ে দেন, তখন কিরকম হবে। এই জিনিসগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারণ এটাতে হচ্ছে মেশিন আপনাকে চেঞ্জ করে ডিসিশন নিচ্ছে। ঠিক আছে, যে আপনার মানে এই এই সিচুয়েশনের পরে আপনার এটা কি হতে পারে, মানে ডিসিশন নেয়। একটা হিউম্যান যেটা করবে, হিউম্যান কি করতে পারে, যে দেখা যাচ্ছে যে অনেক অনেক দিন পরে দেখলো আপনাকে, 10 বছর পরে দেখলো আপনার হচ্ছে ফেসটাই চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেক চেঞ্জ হয়ে গেছে, তারপরে চেনা যায় কিছু একটা পার্টিকুলার নাক দেখে হোক, কান দেখে হোক, মানে ফেসটা দেখে বোঝা যায়। মেশিনও যেন এটা করতে পারে। ঠিক আছে, ওই প্যাটার্নটা মেশিনকে বুঝাই দেয়া যে কোনোভাবে। এখন কিন্তু ডিটেকটিভরা, পুলিশ, মানে ম্যাক্সিমাম ইন্টেলিজেন্স সেক্টর যেটাকে বলা হয় হচ্ছে ওই যে কি বলে এটাকে, সিবিআই, এফবিআই, যেগুলো হচ্ছে গোয়েন্দা পুলিশের যে সেক্টরটা, এখানে কিন্তু হিউজ পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হচ্ছে, মানে অটোমেটেড মেশিন। দেখা যাচ্ছে আমরা হিউম্যান হয়তো কোনো কারণে স্কিপ করে গেল এয়ারপোর্টে, বিভিন্ন স্মাগলার ধরার জন্য মেশিন ডিটেক্ট করে ফেলতেছে যে এই পার্সনটা এটা হতে পারে, সে সাজেস্ট করতেছে এই পার্সনটা এরকম হতে পারে। ঠিক আছে, এগুলান করা হয় বিভিন্ন ধরনের প্যাটার্ন ম্যাচিং। এই যে আমরা তো শুধুমাত্র হচ্ছে এখন যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টেন্স বোঝানো, মেশিনকে আমাদের ভাষা বোঝানো, আবার মেশিনকে কিন্তু ছবিও বোঝানো যাবে। ছবি বোঝানোর জন্য কিন্তু আমরা ইংলিশ সেন্টেন্স দিয়ে বোঝাইতে পারবো না, তখন আমাদেরকে প্যাটার্ন বোঝাইতে হবে। এরকম প্যাটার্নে হলে এটা হচ্ছে মানুষ, এরকম প্যাটার্নের হলে এটা হচ্ছে গরু, এরকম প্যাটার্নের হলে এটা একটা ফুল। ঠিক আছে, এই জিনিসগুলো যখন আমরা ছবি বোঝাইতে যাব মেশিনকে, তখন কিন্তু প্যাটার্ন বোঝাইতে হবে। আর যখন আমরা হচ্ছে কথা বোঝাতে যাব কমিউনিকেশনের জন্য, তখন আমাকে সেন্টেন্স বোঝাতে হবে, ল্যাঙ্গুয়েজ বোঝাতে হবে। আপনারা ওই যে সোফিয়ার নাম শুনছেন কিনা, হিউম্যানয়েড রোবট, যেটা মানুষের মতো দেখতে, সোফিয়া কত সালে 2016 কিংবা 17 সালে বাংলাদেশে নিয়ে আসছিল আমাদের জি ম্যাডাম। প্রাইম মিনিস্টার। তখন উনি কিন্তু কথা বলছে সোফিয়ার সাথে, যে কমিউনিকেশন করলো, তাই না, কিছু কোশ্চেন করলো, র্যান্ডম কোশ্চেন, তাকে কিন্তু আগে থেকে সেট করে দেয়া ছিল না, র্যান্ডম কোশ্চেন করলো, সে আনসার দিল। তাহলে তাকে হচ্ছে মানে সবকিছু বুঝায় দেয়া হয়েছে, পুরো সেন্টেন্সটা বুঝায় দেয়া হয়েছে, যে পুরো ল্যাঙ্গুয়েজটা বোঝানো হয়েছে। যে হাউ আর ইউ, সে বলতেছে যে আই এম ফাইন। সে মানে যদি সে সেন্টেন্স না বুঝতো, ল্যাঙ্গুয়েজ না বুঝতো, তাহলে কি বলতো, হাউ আর ইউ, সে অন্য কিছু একটা বলতো। হয় না এরকম যে দেখা যাচ্ছে যে ভুল শুনতে যায়, বা যারা বোঝে না, অনেক সময় দেখা যায় যে অনেকে মুখস্থ করে যায়, যে আমাকে দিয়ে যায় হয়তো এরকম কোশ্চেন করতে পারে, হাউ আর ইউ, ওয়ার ডু ইউ লিভ। তখন দেখা যাচ্ছে যে একজন যায় মুখস্থ করে গেছে, কোশ্চেনটা জাস্ট উল্টাই দিছে কেউ, ওয়ার ডু ইউ লিভ, তখন ও বললো যে আই এম মিস্টার এক্স। হাউ আর ইউ, আই এম ফ্রম বগুড়া। এরকম হয়ে যায় যদি আমরা হচ্ছে প্যাটার্নটা না বুঝি, সেন্টেন্স না বুঝি। তো সোফিয়ার ক্ষেত্রে কিন্তু ওরকম হয়নি, তাকে কিন্তু ওইভাবেই র্যান্ডমলি কোশ্চেন করা হয়েছে, যে প্রথমে হাউ আর ইউ জিজ্ঞেস করবো তা কিন্তু না, প্রথমে আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যেটা কেউ জিজ্ঞেসই করবে না, সে কিন্তু ঠিকভাবে অ্যান্সারটা দিচ্ছে। তার মানে সে একটা মানুষের মতো করে বুঝে অ্যান্সারটা দিচ্ছে। আবার কিছুদিন আগে খবরে দেখলাম সে এখন ছবি আঁকতেছে, সোফিয়া এখন ছবি আঁকা শিখছে। তার মানে ল্যাঙ্গুয়েজ থেকে তাকে এখন হচ্ছে কোথায় নিয়ে গেছে, মানে ছবিতে, যেন সে ছবিটা বুঝতে পারে। এইভাবে আস্তে আস্তে একটা মেশিনকে পুরো মানুষের মতো করে করা। একটা মানুষের ব্রেইন তো আর ছোটখাটো বিষয় না, অনেক কিছু দিয়ে দিছে সৃষ্টিকর্তা আমাদের, যেটা আমরা হয়তো মানে অটোমেটিক পেয়ে গেছি, কিন্তু তৈরি করতে গিয়ে বোঝা যাবে যে আসলে কত কত কিছু করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শুরুতে হচ্ছে ইয়েতে না যাই, মানে ছবি টবিতে না যাই, আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে সেন্টেন্সে থাকবো। এখানে কয়েকটা নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক আছে, এফওপিএল, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক,
তারপরে হচ্ছে ফ্রেমস অ্যান্ড অ্যাসোসিয়েটিভ নেটওয়ার্ক, এটাও সেন্টেন্স রিলেটেড। তারপরে ফাজি লজিকটা হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথমেটিক্স বা যেখানে হচ্ছে প্রবলেম সলভিং এগুলান। মডেল লজিকও সেম। অবজেক্ট ওরিয়েন্টেড মেথড, এটা হচ্ছে আমরা যে বিভিন্ন আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি করে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা ছোট ছোট যে সেম সেম জিনিসগুলোকে একটা ক্যাটাগরিতে নিয়ে এসে মানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, বিভিন্ন অবজেক্টে ভাগ করা, অবজেক্ট ওরিয়েন্টেড মেথড তৈরি করা, এগুলো সবগুলোই হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক। আমরা শুরুতেই যেটা দেখবো, আগে শুরুটা করি, সেটা হচ্ছে FOPL দিয়ে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। এটা চ্যাপ্টার 3 তে আমি একসাথে করে ফেলছি কারণ একবারে আপনাদের পড়াবো, তাই একই স্লাইডে নিয়ে আসছি। এটা চ্যাপ্টার 3। আচ্ছা, তো ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক মানে একেবারে নতুন একটা টার্ম আপনাদের জন্য, একটু বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে কি। ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক সংক্ষেপে বলা হয় হচ্ছে FOPL। ফার্স্ট অর্ডার মানে হচ্ছে যে এখানে আপনি হচ্ছে মানে মাল্টিপল কিছু পাবেন না, জাস্ট হচ্ছে একটা আপনার কনসেপ্টে আপনার পুরো সেন্টেন্সটা, পুরো লজিকটা শেষ হবে। আর প্রেডিকেটটা কি? প্রেডিকেটটা হচ্ছে যে আমরা যে সেন্টেন্স নিয়ে কাজ করতেছি, এখানে যেটা বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, এটাকে বলা হয় হচ্ছে মানে ওই সেন্টেন্সের যে ফাংশনাল পার্ট সেটা হচ্ছে প্রেডিকেট বা ফাংশন। আমরা সি প্রোগ্রামিং এ যেটাতে বলছি হচ্ছে ফাংশন, এখানেও ফাংশন আছে। ফাংশন এবং প্রেডিকেটের মধ্যে একটু ডিফারেন্স আছে, ওটা আমি পরে বলবো। তো এটা হচ্ছে একটা টেকনিক ফর রিপ্রেজেন্টিং নলেজ, ঠিক আছে? তাহলে প্রেডিকেট গুলো কি আমরা আস্তে আস্তে দেখি। যেমন এখানে অ্যাডভান্টেজ কিছু দেয়া আছে, আমি এক্সাম্পলটা পরে দেখাই। অ্যাডভান্টেজটা আগে বলি, সেটা হচ্ছে যে ইট হ্যাজ আ সাউন্ড থিওরিটিক্যাল ফাউন্ডেশন। FOPL এ যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যা জানি সেটাই আমরা মোটামুটি রিপ্রেজেন্ট করতে পারি আমাদের মতো করে। এর আগে যে আমরা ল্যাঙ্গুয়েজ গুলো শিখে আসছি, আপনারা প্রোগ্রামিং এ কে কতটা ভালো আমি জানি না, তবে যে যতটাই ভালো হোক না কেন প্রথম দিকে সবারই কিন্তু একটু কঠিন মনে হয় ল্যাঙ্গুয়েজটাকে। সি বলেন, C++ আছে, জাভা আছে, যেগুলো আমরা একাডেমিক শিখি, এগুলো প্রথম দিকে কিন্তু সবারই মনে হয় যে কঠিন, মনে হয় যে কোথা থেকে এগুলা আসছে, কেমন করে বুঝবো, মানে বোঝা যায় না। এই যেটা FOPL সেটা কিন্তু আপনার বোঝা যাবে কেন? কারণ আমরা যেভাবে কথা বলি সেভাবেই আমরা রিপ্রেজেন্ট করতে পারবো মেশিনে। অনেকটা হচ্ছে মেশিন ফ্রেন্ডলি, হিউম্যান ফ্রেন্ডলি, ঠিক আছে? এই জন্য এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইট হ্যাজ আ সাউন্ড থিওরিটিক্যাল ফাউন্ডেশন, মানে কিছুটা হলেও থিওরিটিক্যাল ফাউন্ডেশন আছে। সবটুকুই ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্স আছে বাট কিছুটা হলেও থিওরিটিক্যাল ফাউন্ডেশন আছে যেটা আমরা বুঝতে পারবো। তারপরে FOPL is flexible enough to permit the accurate representation of natural language, মানে অনেক ফ্লেক্সিবল, কাজ করে সুবিধা। সি প্রোগ্রামিং এ যেমন আমাদের অনেক ফাংশন জানতে হয়, আমাদের একটা প্যাটার্ন জানতে হয়, স্ট্রাকচার জানতে হয়, তাছাড়া আমরা কোড করতে পারবো না। আমি কোনো কিছু যদি স্ক্রিনে দেখতে চাই তাহলে printf লিখে আমাকে ডাবল কোটেশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে শেষ করতে হবে। আমি যদি একটা কন্টিনিউয়াস কিছু দেখতে চাই তাহলে আমাকে ফর লুপ, while লুপ, অনেক লুপ আছে, লুপ ইউজ করতে হবে কন্টিনিউয়াস কোনো কিছু একটা প্রিন্ট করতে চাইলে। আবার আমি যদি একটা ফাংশন নিয়ে কাজ করি তাহলে ছোট ছোট ভাগে আমাকে ভাগ করে নিতে হবে। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি আপনি ফলো না করেন আপনার কোড কিন্তু রান করবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে FOPL অনেকটা ফ্লেক্সিবল। আপনারা যখন এই ল্যাবটা করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, তখন দেখবেন যে আমরা যেভাবে কথা বলি, যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি, অনেকটা ওভাবেই রিপ্রেজেন্ট করা যাচ্ছে। লজিক তো অবশ্যই লাগবে, লজিকটা লাগবেই, কিন্তু রিপ্রেজেন্টেশনটা সহজ। এটাই এই জন্য হচ্ছে FOPL is widely acceptable by the workers of AI. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যারা ওয়ার্কার্স, ডেভেলপার্স, তাদের কাছে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এটা হিউম্যান ফ্রেন্ডলি। আমরা যেভাবে কথা বলি সেভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এই যে FOPL স্টেটমেন্ট বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা রিপ্রেজেন্ট করব মেশিনে, সেটা আমরা কি কি ভাবে করতে পারি। একটা স্ট্রাকচার ফলো করতেই হবে, জাস্ট আমি লিখলাম যে আই এম আ গার্ল আর আউটপুটে দেখাবে আই এম আ গার্ল, এরকম কিছু না। একটা স্ট্রাকচার ফলো করা যেখান থেকে আমরা হচ্ছে ডিসিশন নিতে পারবো। আর যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে আপনার যে রিয়েল লাইফ কাজগুলাকে আমরা লজিক্যালি বিল্ড করব। যেমন আমরা যদি মেডিকেল সায়েন্সের কথা বলি, আমরা ডক্টরের কাছে গেলাম,
ডক্টরকে গিয়ে বললাম যে আমার হচ্ছে আজকে মাথা ব্যথা করতেছে, একটু সর্দি সর্দি লাগতেছে, হালকা জ্বর জ্বর আছে, তাহলে আমার কি হতে পারে? তাহলে ডক্টর দেখা গেল যে এই সিমটম গুলো শুনে সে একটা ডিজিজ বললো যে এই ডিজিজটা আপনার হয়েছে। এই যে ডক্টরের কাছে যাওয়া এবং সিমটম গুলো বলা, এটাও কিন্তু এখন অনেকটা প্রাইমারি স্টেজে মেশিন করে। মেশিন কি করে? শুরুতেই সেখানে হয়তোবা হিউম্যান থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, একটা হিউম্যান রিপ্রেজেন্টেটিভ, সে কি করে? এই যে সিমটম গুলো নিয়ে নেয়, ইনিশিয়াল যে সিমটম গুলো সেগুলো নিয়ে নেয়, সেটা মেশিনকে দিয়ে দেখে যে ইনিশিয়ালি তার কি প্রবলেম হতে পারে। দেখা যাচ্ছে যে তার যে সিমটম খুব বেশি প্রবলেম না, তখন ডক্টরের খুব বেশি সমস্যা হয় না, বা ইনিশিয়াল কিছু টেস্ট করায় নিল, টেস্টের রিপোর্ট গুলো সে মেশিনকে দেখালো, মেশিন ইনিশিয়াল একটা ডিসিশন দিয়ে দিল। এই কাজগুলো কিন্তু মেডিকেল সায়েন্সে এখন করা হচ্ছে। ঠিক আছে, এগুলো কিভাবে করতেছি আমরা একটু দেখি। মানে এফওপিএল এ কিভাবে করা হয়। এফওপিএল এ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট। দেন হচ্ছে প্রেডিকেটস এর পরে হচ্ছে ফাংশন, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, কোয়ান্টিফায়ার্স আর লজিক্যাল কানেক্টিভ। আচ্ছা, এখান থেকে আমার মনে হয় আপনাদের এই তিনটা চেনা, ফাংশন, ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, এই তিনটা সম্পর্কে আমার যত ধারণা আপনাদের সবারই আইডিয়া আছে। এখানে সি প্রোগ্রামিং এর মতো বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ফাংশন, ভেরিয়েবল, কনস্ট্যান্ট এই তিনটা জিনিস সেম, ওখানেও যা এখানেও তা। প্রেডিকেটস এর ডিফারেন্স আছে, কোয়ান্টিফায়ার আর হচ্ছে লজিক্যাল কানেক্টিভ। এই তিনটা কি আমি বলি। আচ্ছা, কোয়ান্টিফায়ার সম্পর্কে আপনাদের কারো ধারণা আছে কি? আচ্ছা, ধারণা যদি না থাকে আমাকে একটু বলেন, আমি আপনাদের কাছে একটু শিওর হয়ে নিই আসলে এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, নাকি আমি শুধু মনে করছি। না ম্যাডাম, না ম্যাডাম, একটু বুঝেন। ম্যাম আচ্ছা, সবগুলো function- বোঝাইলে ভালো হয়, আসলে ভুলে গেছি অনেকটা, হালকা পাতলা করে বোঝাইলে হয়তো বা মনে পড়লো। আচ্ছা, সবগুলো একটু রিভিউ ভ্যারিয়েবল করেন, মনে আছে? ভ্যারিয়েবল মনে আছে আপনাদের? সবই রিভিউ করেন, সবই রিভিউ করলে ভালো লাগবে। আচ্ছা, এগুলো সম্পর্কে ডিটেলস আছে, ডিটেলস হচ্ছে এরপরে অ্যাড করা আছে, সবগুলোই এক্সাম্পল দিয়ে দিয়ে ডিটেলস দেওয়া আছে। প্রেডিকেটসটা হচ্ছে আপনি যে সেন্টেন্স নিয়ে কাজ করতেছেন সেই সেন্টেন্সে আপনার হচ্ছে যেটা মেইন কাজ আপনার, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার পুরো সেন্টেন্সকে দেখা যাচ্ছে আপনি ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে ফেললেন, সেখান থেকে আপনার পুরো সেন্টেন্সটাই আমাদের কিন্তু কাজে লাগে না। পুরো সেন্টেন্সে দেখা যাচ্ছে ভার্ব থাকে, মোট কথা হচ্ছে ভার্ব বা যেটা মেইন টাস্ক আমাদের, সেটাকে বলা হয় হচ্ছে প্রেডিকেট অথবা ফাংশন। দুটা সেম জিনিস বাট দুটার একটু ডিফারেন্স আছে, সেটা আমি আচ্ছা এখনই বলে দিই, যেহেতু বলেই ফেলতেছি। প্রেডিকেটটা হচ্ছে আমাদের রেজাল্ট দিবে আইদার ট্রু অর ফলস। যেমন হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বাংলাদেশ, আমি শর্ট করে লিখলাম শেখ হাসিনা, ঠিক আছে। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা লিখলাম। এখন আমেরিকার প্রেসিডেন্টকে নামটা একটু বলেন। বাইডেন। জো বাইডেন। হ্যাঁ, রিসেন্ট বাইডেন। আচ্ছা, আমি শর্ট করে দিলাম, আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা, এটা ট্রু না ফলস? ট্রু। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এটা ট্রু না ফলস? ট্রু। ট্রু। ওকে, আমি এখন বললাম যে বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, তাহলে এটা ট্রু না ফলস? ফলস। ফলস। ওকে, এখন আমি লিখলাম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তাহলে এটার রেজাল্টটা কি হবে? শেখ হাসিনা। শেখ হাসিনা। তার মানে আমি হচ্ছে এখানে ট্রু ফলস না, আমি এখানে হচ্ছে একটা ভ্যালু পাচ্ছি, শুধুমাত্র প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এটা, তার মানে এখানে আমি একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে শেখ হাসিনা, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ফাংশন, যেটা আমাকে একটা ভ্যালু রিটার্ন করতেছে। আর এর আগে আমি যেটা দেখালাম সেটা ছিল হচ্ছে প্রেডিকেট, যেটা ট্রু আর ফলস এ ভ্যালু দিবে। সেটা যেটা ট্রু আর ফলস সেটা প্রেডিকেট ছিল, আর যেটা ভ্যালু পাইলাম আমরা সেটা হলো যেটা ভ্যালু পাবো আমরা সেটা হচ্ছে ফাংশন। এটাই হচ্ছে বেসিক, দুটা সেম জিনিস, বাট ডিফারেন্সটা হচ্ছে যে আপনি প্রেডিকেটস এ ট্রু আর ফলস পাবেন, এখানে কোনো ভ্যালু নাই, আর যেমন ফাংশনে হচ্ছে ভ্যালু পাবো। হ্যাঁ, ফাংশনে ভ্যালু পাবেন। এরকম নিজেদের মতো করে অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। আমি আপনাদের হয়তো কিছু সেন্টেন্স দিয়ে দিব, আপনারা সেগুলো প্রেডিকেট আর ফাংশনে
মানে আগে আগে তো আপনাকে ফাংশনটা লিখতে হবে। যেমন আমি বললাম যে কালার অফ গ্রাস ইজ গ্রিন, ঘাসের রং সবুজ। তো এটাকে আপনি হচ্ছে ফাংশন অথবা প্রেডিকেটে কিভাবে লিখবেন, এটা আপনাদেরকে আগে শিখতে হবে। ঠিক আছে, আমি আগে ওটা শিখাই দিই, তারপরে আপনাদের কিছু কাজ দেবনি। দেন ওখান থেকে আপনাদের ডিফারেন্সিয়েট করতে হবে কোনটা প্রেডিকেট কোনটা ফাংশন। ফাংশন বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। আর ভ্যারিয়েবল মোটামুটি সবারই জানা, যেটা ভ্যারি করে, যেমন এক্স ওয়াই জেড এবিসি, যেটা ভ্যারি করে ভ্যারিয়েবল। আর কনস্ট্যান্ট হচ্ছে যেগুলো ফিক্সড, যেগুলোর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, সেটা কনস্ট্যান্ট। আর কোয়ান্টিফায়ারটা দরকার, কারণ সেন্টেন্স যখন আমরা ডিক্লেয়ার করতে যাই, সেন্টেন্স যখন আমরা লিখতে যাই, বুঝাইতে যাই, তখন অনেক সময় নাম্বার চলে আসে। যেমন আমরা বলি সবাই, অল। যেমন আমরা বলি কেউ না, নোবডি। যেমন আমরা বলি হচ্ছে কিছু লোক, তখন বলা যায় যে সাম পারসন। এই জিনিসগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটাকে আমরা হচ্ছে বাংলা গ্রামারে পড়ে আসছি নির্দেশক। একটা, দুইটা, তিনটা, অনেকগুলো, সবগুলো, এগুলোকে আমরা বাংলায় বলতাম নির্দেশক। এই জিনিসটাই হচ্ছে কোয়ান্টিফায়ার, সংখ্যাও বোঝে আর কি। সংখ্যা। হ্যাঁ, আমি একটা সেন্টেন্স বললাম, যেমন বললাম যে অল অফ ইউ আর প্রেজেন্ট ইন দিস ক্লাস, বা সাম অফ ইউ আর প্রেজেন্ট ইন দিস ক্লাস। আমার মানে বোঝানোর জন্য, নাম্বারটা বোঝানোর জন্য কোয়ান্টিফায়ারটা দরকার। আচ্ছা, আর লজিক্যাল কানেক্টিভসটা কি? যে আমার সেন্টেন্স অনেকগুলো আছে, সেগুলোকে আমি একখানে করব, অথবা হচ্ছে কি বলে এটাকে, অ্যান্ড অর কনজাংশন যেটা বলি আমরা। বুঝতে পারছি। জি জি, কনজাংশন যেটা, সেটাকেই বলা হচ্ছে যেটা যুক্ত করে, সবগুলোকে এক জায়গায় যুক্ত করে, আলাদা করে। কারণ কনজাংশনের পার্ট হচ্ছে অ্যান্ড, আর সাথে হচ্ছে আমরা যেটা লজিক্যাল কানেক্টিভসে যেটা আমাদের হবে অ্যান্ড অর নট, সবই কিন্তু লজিক্যাল কানেক্টিভ, অ্যান্ড অর নট। হ্যাঁ, আর ইংলিশ কনজাংশনে শুধুমাত্র অ্যান্ডটাই কিন্তু কনজাংশন, তাই না? আর কানেক্টিভসে সবগুলোই হচ্ছে কানেক্টিভ, যেগুলো দিয়ে আমরা সেন্টেন্সকে একখানে করতে পারি, আলাদা করতে পারি, নেগেটিভ করতে পারি, পজিটিভ করতে পারি, সবগুলোই হচ্ছে লজিক্যাল কানেক্টিভ। ওকে, তাহলে পাঁচটা মোটামুটি বোঝা গেল। এখন আমরা একটা এক্সাম্পলে আসি, এফওপিএল এর এক্সাম্পল, যে আমরা একটা ইংলিশ সেন্টেন্সকে কিভাবে এফওপিএল এ কনভার্ট করব। যেমন আমি বললাম যে আমি আপনাদের একটা সেন্টেন্স দিব, সেটাকে আপনারা কিভাবে লিখবেন। আচ্ছা, শুরুতেই যেটা আসছে সেটা হচ্ছে যে একটু মানে সবগুলো কোয়ান্টিফায়ার প্লাস হচ্ছে প্রেডিকেট, ফাংশন সবগুলো থাকে, এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে। আমি আপনাদের একটু দেখাই দিই। প্রথমে যেটা এক্সাম্পল, অল এমপ্লয়িজ অফ দ্য এআই সফটওয়্যার কোম্পানি আর প্রোগ্রামার্স। একটা এআই সফটওয়্যার কোম্পানির সব এমপ্লয়িরাই হচ্ছে প্রোগ্রামার। এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে? এফওপিএল এ কনভার্ট করতে হবে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক এখানে কনভার্ট করতে হবে। আর আমি আরেকবার বলে রাখি, এটাকে ফার্স্ট অর্ডার বলা হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে আপনাকে জাস্ট একটা কনসেপ্টে এটাকে ক্লিয়ার করতে হবে। আপনি চাইলে এটাকে দুইটা কনসেপ্টে নিয়ে আসতে পারবেন না, পুরো সেন্টেন্সটাকে আপনাকে একটা কনসেপ্টে নিয়ে আসতে হবে, একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে হবে। এই স্ট্রাকচার গুলো ফলো করে, যেগুলো আমরা দেখলাম, এই যে স্ট্রাকচার গুলো, এগুলো ফলো করে একটা স্টেটমেন্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন আপনি চাইলে এটা ছোট ছোট করে ভাগ করে আলাদা আলাদা করতে পারেন, কিন্তু হচ্ছে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন তখন একবারে করতে হবে। যেমন হচ্ছে এখানে আমাদের মেইন টার্গেটটা কারা? এই সেন্টেন্সে মেইন টার্গেট হচ্ছে আমাদের, বা মেইন ফাংশনটা হচ্ছে এআই সফটওয়্যার কোম্পানি, তাই না? এই কোম্পানির হচ্ছে সব এমপ্লয়িরাই প্রোগ্রামার, কিন্তু আমাদের মেইন ফোকাসটা হচ্ছে কিন্তু কোম্পানি। যেমন হচ্ছে আমি যদি বলি যে অল স্টুডেন্টস এন্ড টিচার্স আর ইন দ্য পুন্ড ইউনিভার্সিটি, আমাদের মেইন ফাংশনটা কি হবে? পুন্ড ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি না হলে টিচার স্টুডেন্ট কোথা থেকে আসবে? এইভাবে আপনারা একটু চিন্তা করতে পারেন যে যেটা আমাদের মেইন ফোকাস বা মেইন টার্গেট, সেটাই হবে আমাদের ফাংশনাল প্রেডিকেট। ঠিক আছে, আর বাকিগুলো হবে আমাদের প্যারামিটার। তাহলে এখানে আমাদের ফাংশনাল প্রেডিকেট কোনটা? এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি। ঠিক আছে, আর আমাদের প্যারামিটারটা কি হবে? ভ্যারিয়েবল হবে। আর এটা কি মানে লজিকটা কি? সেটা হচ্ছে এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি, এরা কি সবাই প্রোগ্রামার। তার মানে এই যে এখানে একটা সাইন দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো, এটাও একটা লজিক্যাল কানেক্টিভ। এটাকে বলা হয় হচ্ছে ইমপ্লাইজ। এটা একটা নতুন নাম, এটা আপনারা একটু মাথায় রাখবেন। এটার নাম হচ্ছে ইমপ্লাইজ।
এবং এটার কাজ হচ্ছে এটার সামনে যে সেন্টেন্সটা থাকবে সেটা ইফ, এই যেখানে লেখাই আছে, এই বক্সে লেখা আছে ইফ অ্যান্ড দেন। এটা হচ্ছে ইফ, এটা দেন, মানে এই তীর চিহ্নের আগে যে সেন্টেন্সটা সেটা হবে ইফ, পরেরটা হবে দেন। ইফ আপনার এই কন্ডিশনটা যদি ট্রু হয় দেন এটা হবে। ঠিক আছে, এই চিহ্নটার কাজ হচ্ছে এটাই, ইমপ্লাইজ। তাহলে যেহেতু আমাদের কন্ডিশনটা বলাই আছে যে সফটওয়্যার কোম্পানি, এআই সফটওয়্যার কোম্পানি সব এমপ্লয়িরাই প্রোগ্রামার, তার মানে আমরা অলটা আপাতত বাদ দিচ্ছি, অলটা আমি পরে বলতেছি। এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি, ঠিক আছে, প্যারামিটার হবে কি এক্স। এক্স মানে কোন একটা এমপ্লয়ি, সে হচ্ছে ভ্যারিয়েবল, আর প্রোগ্রামার এক্স। ঠিক আছে, তাহলে কি হলো, এক্স যদি হচ্ছে এআই সফটওয়্যার কোম্পানির এমপ্লয়ি হয় তাহলে এক্স কি হবে, প্রোগ্রামার হবে, তাই না? এখন এই এক্স এর জায়গায় আপনি কোন একজনের নাম বসান, এখানে একজনের নাম বসানো হয়েছে জিম। জিম হচ্ছে এআই সফটওয়্যার কোম্পানির এমপ্লয়ি, তার মানে কি জিম হচ্ছে প্রোগ্রামার। আর এই অলের জন্য, অলটা হচ্ছে কোয়ান্টিফায়ার, যেহেতু আমি বললাম যে নাম্বার বোঝানোর জন্য, এইটা হচ্ছে অলের সাইন, ফর অল এক্স, সব এক্স এর জন্য যারা যারা এআই সফটওয়্যার কোম্পানির এমপ্লয়ি তারা সবাই প্রোগ্রামার। যেহেতু এখানে অল বলা হয়েছে এই জন্য সামনে ফর অল অফ এক্স নেওয়া হয়েছে। এটা চিহ্নটা হচ্ছে এরকম, ফর অল অফ এক্স। ঠিক আছে, এখন আপনারা বলেন এই উদাহরণটা বোঝা গেল কিনা। এটা খুব ভালোভাবে বুঝতে হবে, এটা বুঝতে না পারলে আপনারা অন্য কোনো সেন্টেন্স রিপ্রেজেন্ট করতে পারবেন না। আপনারা যদি একটু ছোট ছোট ভাবে চিন্তা করেন, যেমন হচ্ছে ধরেন এখানে একটা পার্সনের নাম নেওয়া আছে, এখানে আপনারা চাইলে নিজের নাম, সরি পাশে চলে গেল, এখানে নিজেদের মতো করে যে কোনো একটা নাম আপনারা নিয়ে নিলেন, যে মিস্টার এক্স ইজ আ সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি। ঠিক আছে, তাহলে সেটাকে আপনি কিভাবে লিখবেন? সেটাকে লিখবেন যে এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি, ব্র্যাকেটে লিখবেন মিস্টার এক্স। যেটা ভ্যারিয়েবল, যেটা চেঞ্জ হয় সেটা আমরা প্যারামিটার হিসেবে লিখবো, আর যেটা আমাদের ফিক্স। বাসায় ক্লাস নিচ্ছি তো, আসলে বাসার নেটে একটু সমস্যা। আচ্ছা, এই এক্সাম্পলের সমস্যা, তাই তো? আমরা একটু ছোট ছোট ভাগ করে নিই, এই পুরো এক্সাম্পলটাকে ছোট ভাগে ভাগ করে নিই। যেমন ধরেন যে আপনার যদি প্রথমে থাকতো শুধুমাত্র এই সেন্টেন্সটা যে জিম ইজ আ সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতাম? আমার টার্গেটটা হচ্ছে যে আমার মেইন মানে ফোকাসটা কি, সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার কোম্পানি, সেখানকার একটা প্যারামিটার হচ্ছে জিম। এখানে জিম না হয়ে কিন্তু অন্য কেউ হতে পারে, তার মানে যেটা আমাদের ভ্যারিয়েবল সেটা হবে আমাদের ব্র্যাকেটের মধ্যে, আর যেটা হবে আমাদের মেইন ভার্ব বা টার্গেট সেটা হবে আমাদের ফাংশনের বা প্রেডিকেটের নাম। ঠিক আছে, এই জন্য আমরা সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি এটাকে আমরা হচ্ছে, এটা যেহেতু হচ্ছে ট্রু আর ফলসে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, বা এটা একটা রিটার্ন, এটা আমরা দুটাই বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা ফাংশনে ধরি যেহেতু আমরা একটা ভ্যালু রিটার্ন পাবো জিম। ঠিক আছে, তো আমরা এটাকে ফাংশনে ধরলাম। এই এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি এটা আমাদের ফাংশন, আর এই এক্সটা হচ্ছে আমাদের প্যারামিটার। একটু আগে আমি যেরকম লিখলাম যে পি অফ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশটা কিন্তু আমাদের প্যারামিটার। প্যারামিটারটা আমরা চেঞ্জ করতে পারি, এখানে প্রেসিডেন্ট অফ আমেরিকা হতে পারে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে পারে, প্রেসিডেন্ট অফ পাকিস্তান হতে পারে, তাই না? এই প্যারামিটারটা কিন্তু চেঞ্জ হবে, আর প্রেসিডেন্টটা কিন্তু ফিক্স। প্রেসিডেন্ট ফিক্স বলতে প্রতিটা কান্ট্রিতেই কিন্তু প্রেসিডেন্ট আছে, তার মানে যে জিনিসটা ফিক্সড, যে জিনিসটার কারণে আমরা এইটার ভ্যালুটা পাচ্ছি, সেটা হবে আমাদের প্রেডিকেটের নাম বা ফাংশনের নাম, যেটাই বলেন না কেন। আমরা যেভাবে রিপ্রেজেন্ট করবো ওটা সেভাবেই রিপ্রেজেন্ট হবে, ফাংশন হোক প্রেডিকেট হোক, তার মানে ওটা হবে আমাদের ফাংশন অথবা প্রেডিকেটের নাম। ঠিক আছে, তাহলে এই জন্যই আমরা এই এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি এটাকে আমরা হচ্ছে কি হিসেবে নিচ্ছি, ফাংশন হিসেবে নিচ্ছি। এটার প্যারামিটারটা কি হবে, এক্স, যেহেতু এমপ্লয়ি একজনই। ঠিক আছে, একজন একজন করে আমরা প্রুফ করব, ধরে নিলাম। আর যেহেতু সামনে অল আছে, এই সামনে আমরা ফর অল অফ এক্স দিলাম, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার, এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। তার মানে এই সব এমপ্লয়ির জন্য যদি তারা হচ্ছে এই সফটওয়্যার কোম্পানির এমপ্লয়ি হয় তাহলে সে কি হবে, প্রোগ্রামার হবে। তার মানে এই যে যদি আমি সেন্টেন্সটাকে ভাঙি তাহলে বলি যে এক্স ইজ আ প্রোগ্রামার,
ঠিক আছে, তখন আমি এটাকে কিভাবে লিখবো প্রোগ্রামার এক্স, তাই না? এক্স ইজ আ প্রেসিডেন্ট এক্স, এক্স ইজ আ ক্রিকেটার এক্স, তাই না? আমাদের মেইন ভাবটা আমাদের ফাংশন অথবা প্রেডিকেটে নিতে হবে, আর প্যারামিটার যেটা হবে সেটা হবে ভ্যারিয়েবল। এটাকে আমরা ওভাবে যদি ভেঙে বলি তাহলে এক্স ইজ আ প্রোগ্রামার, তাই না? তাহলে প্রোগ্রামার এক্স, তাহলে এই পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? ইফ এক্স ইজ অ্যান এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি দেন এক্স ইজ আ প্রোগ্রামার। এটা সবার জন্য, ফর অল এক্স, যেহেতু এখানে অল দেওয়া আছে তাই। এখন এখানে আপনারা চাইলে যে কোনো নাম বসাতে পারেন এক্স এর জায়গাতে। এক্স যদি জিম হয় জিম, এক্স যদি রহিম হয় রহিম, এক্স যদি করিম হয় করিম। সে যদি এই কোম্পানির এমপ্লয়ি হয় তাহলে সে প্রোগ্রামার হবে। বোঝা গেছে? মানে বিষয়টা এরকম কন্ডিশনাল সেন্টেন্স। যদি আপনি হচ্ছে পুনে ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে আপনি এখন আমার ক্লাসটা করতে পারবেন, এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স। জি জি। আপনাকে অবশ্যই পুনে ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে, তাহলে আপনি আমার ক্লাসটা করতে পারবেন। এরকম সেন্টেন্স। যদি আপনি ওই কোম্পানির এমপ্লয়ি হন তাহলে আপনি প্রোগ্রামার। যদি আপনি হচ্ছে একটা ব্যাংকে চাকরি করেন তাহলে আপনি ব্যাংকার। বিষয়টা এরকম। ম্যাম তাহলে এখানে কি ভেঙে হ্যাঁ, ভেঙে নেওয়ার জন্য এআই হাইফেন সফটওয়্যার হাইফেন কোম্পানি হাইফেন এমপ্লয়ি এরকম দেওয়া আছে, মানে ভেঙে না ভেঙে নেওয়ার এটা জন্য? এটা বোঝানোর জন্য, যাতে আপনারা বোঝেন যে এটা পুরোটা একটা হচ্ছে ফাংশন। এটা চাইলে আপনি শুধু সফটওয়্যার কোম্পানি লিখতে পারেন। এটা এটা হাইফেন কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো? এটা একটাই ফাংশন। এখানে চাইলে আপনি শুধু সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি লিখতে পারেন, বা খুবই শর্ট করে, মানে আমি যেমন পি লিখছি, পি দিয়ে আমি কি বোঝালাম? প্রেসিডেন্ট বোঝাতে পারি, পি দিয়ে আমি প্লেয়ার বোঝাতে পারি, পি দিয়ে আমি আর কি বোঝাতে পারি, অনেক কিছু বোঝাতে পারি। ঠিক সেরকম আপনি এটা শর্ট করে লিখতে পারেন, লিখে বলতে পারেন যে এটা হচ্ছে এটাকে মিন করছে। যদি আপনি এখানে শর্ট করে লেখেন, যেমন লিখলেন যে সবগুলোর প্রিভিয়াস যে লেটারটা এ এস ই লিখলেন, এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি, তাহলে আপনাকে একটু সাইডে নোট করে দিতে হবে এএসসি হচ্ছে এআই সফটওয়্যার কোম্পানি এমপ্লয়ি, তাহলেই হবে। ম্যাম তাহলে যদি আমরা ভেঙে ভেঙে লিখি অবশ্যই কি হাইফেন ইউজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইফেনটা লেখা হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনি কম্পিউটার যখন লিখবেন তখন কিন্তু স্পেস কাউন্ট করে না, কম্পিউটার কিন্তু স্পেস নেয় না। স্পেস মানে সে আলাদা আলাদা ক্যারেক্টার মনে করে। ঠিক আছে, এই জন্য এখানে আপনাকে আন্ডারস্কোর অথবা হাইফেন দিতে হবে, অথবা একসাথে লিখতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। ওকে আপনারা যখন ফাংশন নেম লিখতেন বা সিতে যেটা করা হয় তখন কিন্তু একসাথে লিখতে হয়, একটা নাম লিখতে হয়, দুটা নাম কিন্তু আপনি লিখতে পারবেন না, লিখতে আপনাকে আন্ডারস্কোর দিতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট বোঝানোর জন্য এটা, যে এটা একটাই হচ্ছে ফাংশন, সেটা বোঝানোর জন্য লেখা। যেহেতু এটা এক্সাম্পল, তো প্রথম এক্সাম্পল, এই জন্য আমি পুরোটাই লিখে দিচ্ছি। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন ধরেন যে আপনাদের কোনো একটা সেন্টেন্স দেওয়া হলো যে অল এমপ্লয়িজ অফ ডাচ বাংলা ব্যাংক আর ব্যাংকার্স, তখন আপনারা কি লিখতে পারবেন না? জি ম্যাম জাস্ট প্রোগ্রামারের ওইখানে ব্যাংকার হয়ে যাবে না? হুম, ব্যাংকার হয়ে যাবে, আর সফটওয়্যার কোম্পানির জায়গায় হচ্ছে ডাচ বাংলা হয়ে যাবে। ডাচ বাংলা, জি ম্যাম। ঠিক এভাবে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলেই দেখতে পারবেন যে সেন্টেন্স কিভাবে হচ্ছে এফওপিএল এ কনভার্ট হচ্ছে। জাস্ট বুঝতে হবে আপনাকে যে ওই সেন্টেন্সের মধ্যে আপনার মেইন হচ্ছে ভার্ব কোনগুলো, সেগুলো আপনাকে ফাংশন আর প্রেডিকেটে নিতে হবে। আর যেগুলো চেঞ্জ হবে, ডাচ বাংলা কিন্তু চেঞ্জ হবে না, ডাচ বাংলার এমপ্লয়ি চেঞ্জ হবে, ডাচ বাংলা চেঞ্জ হবে না। আপনার হচ্ছে ব্যাংকার, যে ব্যাংকার শব্দটা কিন্তু চেঞ্জ হবে না। যারা দেখা যাচ্ছে যে আজকে একজন যে ব্যাংকার, কালকে সে রিটায়ার্ড করলো, কালকে তার চাকরিটা চলে গেল, ওই জায়গায় তার একজন আসলো, তাই না? এই বিষয়গুলো মাথায় রেখে একটু চিন্তা করবেন, তাহলে ইজি হয়ে যাবে। যে কোন জিনিসটা চেঞ্জ হবে না সেটা হবে আমাদের ফাংশন নেম আর প্রেডিকেট নেম, যেটা চেঞ্জ হবে সেটা হবে আমাদের প্যারামিটার। প্যারামিটার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটাকে বলা হয় প্যারামিটার। ঠিক আছে? ম্যাম আজকে অলরেডি 4:40 মতো বাজে, শেষ হলে মনে হ্যাঁ হয় হ্যাঁ ভালো। হ্যাঁ, আর 1 মিনিট মনে হয় আছে, তাহলে আজকে আমি এখানে শেষ করি। হ্যাঁ, আর আপনাদের যদি জি। এক্সট্রা টাইম থাকে তাহলে আপনারা জানাতে পারেন আমাকে, আমি এক্সট্রা ক্লাস নিব, একটা দুটা। এটা একটু সিআরের সাথে কথা বলে আমাকে জানাই দিন ওকে ম্যাম। কোনো একদিন, এই উইকের জি কোনো ম্যাম। একদিন, বিকেলে বা সন্ধ্যার পরে, যখন আপনাদের সুবিধা হয় আমাকে একটু জানায়েন। ঠিক আছে?
ওকে ম্যাম। আজকের আর নাম প্রেজেন্ট গুলো কিভাবে হবে ম্যাডাম? নাম প্রেজেন্ট আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা অল্প কয়েকজন তো, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। তাহলে আজকে